স্বর্ণার কেমিওগুলো আপনি দেখবেন যে লাস্টের দিকে যে ও অনেক ভালো ভালো শটস খেলেছে। তো আমার কাছে মনে হয় যে প্ল্যানিংটা আমরা করেছি ব্যাটিংয়ে, আবার আপনার ওপেনিং জুটি কতক্ষণ পর্যন্ত ভালো শটস খেলবে। নর্মালি আমাদের ব্যাটিংয়ে কোনো না কোনো স্টেজে একটা আমরা ফল ডাউন করেছি, কোনো টাইমে পাওয়ার প্লে, কোনো টাইমে 7 থেকে 15। তো সবসময় হয়তো বা আমাকে নিয়ে আশা ছিল, যেটা আসলে আমি প্রথম দিকে প্রায় 3-4 বছর আমি আসলে ওই অনুযায়ী কোনো পারফর্মিং করতে পারিনি। বড় ভাই হিসেবে, আমার ব্যাটিং কোচ হিসেবে উনি আমাকে অনেক হেল্প করেছে। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 7 ম্যাচে 7 জয়, ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট পাওয়া, সেই টুর্নামেন্টে বাংলাদেশের এই যে বিশ্বকাপের টিকিট পেল সেখানে সবচেয়ে বড় অবদান রেখেছেন শোবানা মুস্তারি। ব্যাট হাতে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং সেই শোবানা মুস্তারি আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপ করব যে তার এই বিশ্বকাপের পারফরমেন্স কিংবা হচ্ছে কেমন গেল পুরো টুর্নামেন্টটা, পাশাপাশি সামনে বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনা কি, সেই ব্যাপারগুলো জানবো। শোবানা মুস্তারি, ক্রিকেট আপনাকে স্বাগতম। শুরুতে যদি জানতে চাই যে বিশ্বকাপে নারী টি-20 বিশ্বকাপে যে বাছাই পর্বটা ছিল সেখানে আপনাদের নিশ্চিতভাবে একটা প্রত্যাশা ছিল যে আপনারা চ্যাম্পিয়ন হয়ে আসবেন, সেইটা আসলে কতটা পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বলে? নর্মালি এইবার কোয়ালিফাইটা আসলে ভিন্ন রকমের ছিল। নর্মালি আমরা সেমিফাইনাল ফাইনাল খেলে থাকি, যে দুইটা টিম ফাইনালে উঠে আসলে তারাই কোয়ালিফাইড করে। তো এবার শুরুতেই যখন আমরা আসলে ফিকচারটা জানতে পারলাম যে 2 স্টেজে খেলাটা হবে গ্রুপে, নর্মালি ফার্স্টে আমরা অপোনেন্টটা আসলে দেখছি আমাদের কোয়ালিফায়ার গ্রুপ স্টেজে, কারণ গ্রুপ পর্বে আপনি চ্যাম্পিয়ন হলেই 4 পয়েন্ট নিয়ে আসলে আপনি সেকেন্ড রাউন্ডে যাইতে পারবেন। তো প্ল্যানিংটা আসলে যাওয়ার আগে এরকমই ছিল যে আসলে আমরা চ্যাম্পিয়ন হব ফার্স্টে গ্রুপ পর্বে, তারপর আসলে নেক্সটে গিয়ে যে অপোনেন্ট 3টা ভালো ভালো টিম পাবো তাদেরকেও আসলে কীভাবে হারাবো, কারণ ওখানে পয়েন্টগুলো অনেক ইম্পর্টেন্ট। তো নর্মালি এইটা আসলে পয়েন্টের উপরই ডিপেন্ড ছিল এবার কোয়ালিফাইটা, যেহেতু 4টা টিম যাবে এই প্রথম। তো আসলে ফার্স্ট থেকেই লক্ষ্য ছিল আমরা চ্যাম্পিয়ন হব। তো আসলে সেই লক্ষ্যটা মানে আপনারা লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা বাছাই পর্বগুলো দেখি সেখানে আপনারা ভালো করছিলেন, তো ওইটা একটা বাড়তি কনফিডেন্স দিয়েছে কিনা যে আমরা এখানে ভালো করতে পারি? জি, নর্মালি আমি আসলে 19 কোয়ালিফাই থেকেই আসলে টিমে আছি, টিম বড় আপুদেরকে দেখছি। তো সেখান থেকেই তারা আসলে একবার মনে হয় আমরা 4বার টানা চ্যাম্পিয়ন হয়েছি, একবার মনে হয় রানার্স আপ হয়েছি। তো নর্মালি কোয়ালিফাই মানে আমরা চ্যাম্পিয়ন হব এই একটা আশা থাকে, কারণ সিনিয়র আপুদেরকে দেখেছি, এখন হয়তো বা আমাদের উপরও টিমের অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা আসলে ওইটার উপর ভিত্তি করেই প্র্যাকটিস করেছি যে আসলে চ্যাম্পিয়নটা কী হবো। তারপরও আমি বলবো বাইরের টিমগুলো যেভাবে আসলে ইমপ্রুভমেন্ট করেছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, এমনকি থাইল্যান্ডও, এছাড়াও আমরা যে পাপুয়া নিউ গিনির সাথে খেলছি, ওরা অনেক পরিমাণে আসলে তাদের মানে ইমপ্রুভমেন্টটা আমরা এবার দেখছি। তো কোনো টিমই ওখানে আমি বলবো না যে 18-20 এইরকম যদি আপনি মার্ক করতে চান তাহলে আসলে করা যায় প্রতিটা টিমে, কারণ কোনো ম্যাচই আসলে সোজা ছিল না। আমরা হয়তো বা সহজভাবে জিতেছি, বাট কোনো কোনো জায়গায় আসলে আমরা সহজভাবে নেই কোনো টিমকেই। তো সবাই আসলে ইমপ্রুভ করছে, তারপরও আমরাও যে ইমপ্রুভ করেছি বা আমাদেরও যে আলাদা একটা ফেথ আছে লাস্ট 6-7 বছরের যে আসলে একটা স্মৃতি, তো সেটাই ধরে রাখার ট্রাই করছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনি বলছিলেন যে পাপুয়া নিউ গিনির কথা বলছিলেন বা স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওইখানে আমি প্রত্যেকটা ম্যাচ দেখছিলাম যে প্রায় প্রত্যেকটা ম্যাচে তারা ওই ভালোভাবে কন্ট্রিবিউট করছিলাম। যদি পাপুয়া নিউ গিনি ম্যাচটা দেখি সেখানে তারা বেশ ভালো শুরু করেছিল, তাদের পরে আপনারা বোলাররা ম্যাচটা ফিরিয়ে নিয়েছে। আপনি আয়ারল্যান্ডের কথা যদি বলি, তারাও শেষ পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল তারা ম্যাচটা জিততে পারে কিনা। সো আমরা আসলে যেটা বললেন যে আমরা কাউকে ছোট করে দেখার সুযোগটা নেই। আমার কাছে যেটা জানতে চাওয়া, আপনার কাছে যেটা জানতে চাওয়া যে এই টুর্নামেন্ট আপনারা ভালো করলেন, সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল যে পুরো টুর্নামেন্টের আপনাদের ব্যাটিংটা কনসিস্টেন্ট ছিল। মানে যেটা হয় যে আমার বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রত্যাশিতভাবে খুব ভালো করতে পারেন না, এইবার এটা ভালো করার একটা রহস্যটা কি আসলে? নর্মালি বলবো যে আমাদের প্রিপারেশন, কারণ ওডিআই ওয়ার্ল্ড কাপ আমরা অনেক ভালো আসলে উইকেটে খেলেছি, ম্যাক্সিমাম উইকেটই ভালো বলবো। তারপরে এসে আসলে আমরা টি-20টার উপর ফোকাস করেছি। তার জন্য যে 2-3 মাস ছিল সেটার জন্য আসলে কি ধরনের প্র্যাকটিস, ইনডোরটাকেও আমরা আসলে এখানে ইউজ করেছি, কারণ হচ্ছে নর্মালি ইনডোরে বাউন্সি টাইপের উইকেট থাকে, তো ইনডোরের ভেতরে আমরা প্র্যাকটিস করেছি। এছাড়াও সাইড উইকেটগুলো ওইভাবেই বানানোর ট্রাই করা হয়েছিল, এমনকি আমরা আমাদের আশা অনুযায়ী উইকেট পাইছি। তারপর আমি যেটা মূল বলবো যে আমরা যে বিসিএলটা রাজশাহীতে খেলেছি, যে ওখানে রাজশাহীতে অনেক ভালো উইকেট পাইছি আমরা, আসলে সবাই এক একটা ম্যাচ আমরা আসলে ব্যাটসম্যানরা অনেক ভালো কন্ট্রিবিউট করতে পেরেছি। এছাড়াও আমি বলবো আমাদের টিমের মধ্যে দোলা, বিশেষ করে সুপ্তা আপু, আসলে সুপ্তা আপু অনেকদিন পর টি-20 টিমে ইনক্লুড হয়েছে লাস্ট আয়ারল্যান্ড সিরিজ থেকে। তো ওনার যেহেতু আমি জ্যোতি আপু বা স্বর্ণা বলেন আমরা অনেকদিন যাবতই ছিলাম, বাট
সুপ্তা আপু ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা অনেক স্ট্রং দিক আমাদের জন্য, যে ওনার মতো একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান, টপ অর্ডার কেউ একজন ভালো করে দিচ্ছে, কেউ একজন ভালো করে দিচ্ছে। আপনি দেখবেন ওনারও কনসিস্টেন্সি অনেক, এছাড়াও দোলা অনেক সবসময় ও ভালো করে, এবারও অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। তাছাড়াও যে জয়িতা নতুন মেয়েটা গিয়েছে, ওর নতুন অনুযায়ী আসলে ও ওয়ান্ডারফুল পারফরমেন্স করেছে। তো সব মিলাই আসলে কেউ না কেউ কোনো না কোনো দিন আসলে আমরা টিমটাকে ধরতে পেরেছি, সেটা জ্যোতি আপু হোক বা স্বর্ণা হোক। স্বর্ণার কেমিওগুলো আপনি দেখবেন যে লাস্টের দিকে যে ও অনেক ভালো ভালো শটস খেলেছে। তো আমার কাছে মনে হয় যে প্ল্যানিংটা আমরা করেছি ব্যাটিংয়ে, আবার আপনার ওপেনিং জুটি কতক্ষণ পর্যন্ত ভালো শটস খেলবে, আবার পাওয়ার প্লেতে উইকেট পড়লে সুপ্তা আপু বা আমি নামবো বা জ্যোতি আপু তারপরে নামবে। তো আমি সুপ্তা আপু জ্যোতি আপুর মধ্যে একটা সবসময় প্ল্যানিং ছিল, যেটা আমরা আগে থেকে মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ছিল যে কে কখন নামবে, কিভাবে টিমটা ধরবে। তো এই জিনিসগুলো আসলে সব আমাদের ঠিক মতো হয়েছে। মানে মেয়েদের টি-20 যদি আমরা একটু দেখি, সেখানে বেশিরভাগ সময় একটু আসলে আমরা 150 করতে গিয়ে একটু সবসময় স্ট্রাগল করি। এইবার আমরা দেখলাম যে প্রত্যেকটা ম্যাচে আপনারা 190 পর্যন্ত গেছেন, 80, 70, 60 এরকম নর্মাল একটা স্কোর। এইটা কি একটা বড় প্রভাব কিনা যে টপ অর্ডারে সুপ্তা আপু কিংবা জয়িতার কথা বলেন বা দোলা প্রায় প্রত্যেকটা ম্যাচে 30-35 একটা পারফরমেন্স ছিল, সেইটা একটা বড় অ্যাডভান্টেজ দিয়েছে কিনা আপনাদের জন্য, যারা আপনারা লেট অর্ডার কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করেন? নর্মালি আমাদের ব্যাটিংয়ে কোনো না কোনো স্টেজে একটা আমরা ফল ডাউন করেছি, কোনো টাইমে পাওয়ার প্লে, কোনো টাইমে 7 থেকে 15। তো যদি দোলা হয়তো বা পাওয়ার প্লেতে হয়তো বা একটা উইকেট পড়ে গেছে, দোলা হয়তো বা আমাদের 40 রান করার দরকার ছিল, এখানে 30 রান করেছে, কিন্তু 7 থেকে 15 ওভারে ওটা আবার আমরা ফিল আপ করেছি। আবার মনে করেন যে লাস্টে গিয়ে ডেথ ওভারে হয়তো বা স্বর্ণা বা আমি মিলে সেটা কাভার করেছি, কোনো না কোনো জায়গায় আসলে আমরা ওটা কাভার করে ফেলছি। তো নর্মালি এক একজন এক এক জায়গায় ভালো পারফর্ম করাতে, বা সুপ্তা আপু 7 থেকে 15 ওভার 11 ওভার পর্যন্ত জিনিসটাকে টেনে নিয়ে গেছে। তো জ্যোতি আপু লাস্টের দিকে যাই ভালো শটস খেলেছে। তো এই কারণে হয়তো বা আমরা একটা ভালো অ্যাচিভ করতে পারছি। বাট আপনি দেখবেন এই প্রথম আমরা লাস্ট কোয়ালিফাইগুলোতে হয়তো 110 120-এ গিয়ে যাই, বোলারদের জন্য জিততে হয়েছে। হ্যাঁ জিততে হয়েছে, সবসময় তাদের উপর ডিপেন্ড করতে হয়েছে। বা এই প্রথম হয়তো বা আমরা 150 মানে প্রতিটা ম্যাচেই আপনি দেখবেন যে 150+ আমরা আসলে করেছি। তো এইটা আসলে আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল, কারণ আসলে প্রতিটা টিম মিটিংয়ে আসলে আমরা বলেছি ব্যাটসম্যানরা আমরা আসলে সফল হয়েছে এই টুর্নামেন্টে, যে আমাদের জন্য আসলে একটা ক্লাব দরকার। সেটা যেভাবে দোলা খেলেছে, সেভাবে সুপ্তা আপু, জয়িতা, স্বর্ণা, এছাড়াও রাবেয়াও ছোট ছোট কেমিও, আপনার ঋতু আপু একটা ম্যাচে অনেক ভালো কেমিও দিয়েছে। তো সবার জন্য আসলে সবার কথাই বলছি, জয়িতার কথা বলছি, সুপ্তাপুর কথা বলছি, আপনাকেও নিয়ে তো আসলে কথা বলা দরকার যে এই টুর্নামেন্টটা আপনাদের জন্য একটা মনে হয় যে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে খুব একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি নিজেকে নিজের পারফরমেন্সটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি এক্সপেকটেশনটা পূরণ করতে পারছেন কিনা? যেটা যেমন বিসিএল আপনি ভালো করেছিলেন, সেখানেও আপনার 5 ম্যাচে খুব সম্ভবত 250-র কাছাকাছি রান ছিল, সেখান থেকে এখানেও আপনি 250 মতো রান করেছেন। সো এইটা আপনার মানে আপনি পারফরমেন্সটা যদি নিজেকে বলেন। আসলে সবসময় টিম চাইতো যে আমার কোনো কন্ট্রিবিউট থাকুক, যেটা আমাকে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়া দেখা যাইতো, যে হয়তো বা ডোমেস্টিকে আমি কন্ট্রিবিউট করছি, বা বিসিবির কোনো প্র্যাকটিস ম্যাচে বা নেটের মধ্যে আমি কন্ট্রিবিউট করছি। তো সবসময় হয়তো বা আমাকে নিয়ে আশা ছিল, যেটা আসলে আমি প্রথম দিকে প্রায় 3-4 বছর আমি আসলে ওই অনুযায়ী কোনো পারফর্মিং করতে পারিনি। আমার প্রথম ক্যারিয়ার, আমি নিজেও স্বীকার করি যে আশা অনুযায়ী হয়নি। বাট কখনোই ম্যানেজমেন্ট বা আমার ক্যাপ্টেন জ্যোতি আপু কখনোই এটা আমাকে ফিল করায়নি যে আমি ইম্পর্টেন্ট না। তো এইটা একটা অনেক বড় পাওয়া আমার কাছ থেকে, যে আসলে নিজের পারফর্ম ধরে রাখা। এছাড়াও আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালে আসলে এক্সপিরিয়েন্সটা খুব দরকার পড়ে, যেটা হয়তো বা আমি নিতে পারছিলাম না। তো লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আসলে বড় বড় দুইটা টিমের সাথে ভালো স্কোর করার পরে আমি হয়তো বা মোমেন্টামটা আমার ক্রিয়েট হয়েছে। তো টি-20 কোয়ালিফাই যাওয়ার আগে যে বিসিএল, ওখানে আসলে দায়িত্ব নিয়ে খেলা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডোমেস্টিকে, সেটা আমার কাছে মনে হয় আমাকে অনেক ভালো কনফিডেন্স দিয়েছে। সেটাই আমি হয়তো বা ওখানে গিয়ে যেখানেই খেলি না কেন, হয়তো বা এখানে 3-এ খেলেছি বিসিএল, ওখানে গিয়ে 5-এ খেলেছি, তো যেখানেই আমাকে দরকার পড়েছে কিনা আমি ওইটা আসলে টিমের জন্য করার ট্রাই করছি। আমি ওই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা হচ্ছে বিসিএল পার্টটাতে আসতাম, সেটা হচ্ছে যে এই যে নারী বিশ্বকাপে যেটা ওয়ানডে বিশ্বকাপ যেটা ছিল, সেখানে এত বড় দুইটা দলের বিপক্ষে তাদের যে বোলিং অ্যাটাকের কথা বলি, বাংলাদেশ খুব বেশি যে একেবারে মানে খুব অন্যরা যে খুব বেশি ভালো করছিলেন তেমনটা না। সেক্ষেত্রে আপনি এদের বিপক্ষে 50 করলেন, ভালো ইনিংস খেললেন, বিসিএলে যে ভালোটা করলেন, এইটা আসলে যে চেঞ্জটা, এইটা আপনি কিভাবে আসলে ই করেছেন?
সেটা কি ওডিআই ওয়ার্ল্ড কাপের মানে মধ্যে? ওয়ানডে থেকে আসলে এই যে টি-20 বাছাই পর্ব আচ্ছা, পর্যন্ত। নর্মালি টি-20 আসলে আমার পছন্দের খেলা। টি-20 অনেক ম্যাচও খেলা হয়েছে ইন্টারন্যাশনালে। তো টি-20তে আসলে ওডিআই হোক টি-20 হোক, মানে ইন্টারন্যাশনালের মোমেন্টামটা ধরা আমার জন্য অনেক কষ্টকর হয়েছিল। ওটা কি একটা ক্লিক পয়েন্ট কিনা, মানে যে ক্লিক পয়েন্ট, জি। হ্যাঁ, যে ওই তো one-day লাস্ট বিষয়। আপনি যদি দুবাই ওয়ার্ল্ড কাপও দেখেন, তো ওখানেও আমার প্রায় ইংল্যান্ডের বিপক্ষে 46 এর একটা ইনিংস আছে। তো ওটাও আসলে আমি বলবো যে ওডিআই ওয়ার্ল্ড কাপ না, টি-20 ওয়ার্ল্ড কাপ লাস্ট যেটা 24-এর, ওটাই আমার জন্য টার্নিং পয়েন্ট। ওখানে একটা ম্যাচ ব্যতীত প্রতিটা ম্যাচে আসলে আমার 30+40+ ছিল। তো ওইটাও টপ আমি 10 এও বলবো মেবি ছিলেন খুব টপ সম্ভবত। 10-এও ছিলাম, জি। তো ওইটা যে একটা আশা দিয়েছে যে না টিমের জন্য আমি ইম্পর্টেন্ট, আমাকেও কিছু করতে হবে, তো ওইটা ফেস করে আসলে প্র্যাকটিস করা। এছাড়াও স্ট্রেংথ বা ফিটনেসের উপর আমি অনেক ফোকাস করেছি, যে হয়তো বা যেটা 60 গজে যাইতো, তো সেটা এখন হয়তো বা 80 ইয়ার্ডে যাচ্ছে। তো আমি একটা গল্প বলতে চাই যে 4 বছর আগে আমি যখন আসলে স্ট্রেংথ বা ফিটনেস ট্রেনিং অত ভালো মতো করতাম না, তো তখনও আমি হয়তো বা বাই বর্নেই অনেক বিগ হিট করতে পারতাম। তো আমাকে একদিন আমাদের সুরের ফিজিও আমাকে ডাকে রুমে, তো উনি আমাকে বলতেছিল যে সোভানা, তুমি এই এজে এত সুন্দর হিট করতে পারো, বাট তুমি কি এটা কখনো চিন্তা করছো যে তোমার প্রতিটা বলই কেন যায় রোপে ক্যাচ হচ্ছে? তখন আমি ওইভাবে কোনো অ্যান্সার করতে পারিনি। তখন উনি বলতেছে যে হয়তোবা তুমি এখন 10 কেজি ডাম্বেল নিয়ে হয়তোবা জিম করছো, তুমি যদি সেটা আস্তে আস্তে, সেটা হইতে পারে 1-2 মাসে না, হয়তোবা 6 মাস 1 বছরে যদি কোনো প্ল্যানিংয়ে যাও, তো সেটা হয়তোবা 20 কেজিতে তুমি ডাম্বেল দিয়ে স্ট্রেংথ করতে পারবা। তখন দেখবা তুমি 60 মিটারটা সেটা 80 মিটার গেছে। তো আমার সাথে আসলে তাই হয়েছে। আমি আমার স্ট্রেংথ বা ফিটনেসের উপর ফোকাস করেছি অনেক বেশি, যেটা এখন হয়তোবা 55 ইয়ার্ডের থেকে এখন হয়তো বা 70 ইয়ার্ডে যাচ্ছে। তো ওখানে আমি অনেক বেশি সাকসেস। আমি ওই জায়গাটাতে যেতাম, কারণ আপনি যদি এই টুর্নামেন্টে আমি দেখি আপনি অনেকগুলো ছক্কা, মানে বিশেষ করে আপনি লেট অর্ডারে যখন মানে 5-এ নেমেছেন, কিন্তু যখন টপ অর্ডার ভালো করে তখন তো আপনাকে লেট অর্ডারে আসলে নামতে হয়। সেক্ষেত্রে গিয়ে দেখা গেছে আপনি 15 বল খেলে 30 রান করছেন, 20 বল খেলে 40 বা 35 এরকম করেছেন, 42 বলে 50+ রান করেছেন। এই যে ব্যাটিংয়ের চেঞ্জটা আপনি বললেন যে ফিটনেস ওয়াইজ একটা চেঞ্জ, আপনার স্ট্রাইক রেটও প্রায় 145 মেবি খুব সম্ভবত। বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা টুর্নামেন্টে গিয়ে 150 স্ট্রাইক ব্যাটিং করবে, 200-র বেশি রান করবে, এটা অকল্পনীয়। আপনি যদি জানেন কিনা আমি জানি না, যে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আপনি কোনো সিরিজে কিংবা টুর্নামেন্টে 200-র বেশি রান করেছেন, 150 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। হাউ ইজ ইট ফিল, মানে আপনার কাছে কেমন লাগে আপনি যখন নিজের পারফরমেন্সটা আবার দেখেন? আসলে আমি যখন আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করছি, আমি তো আসলে এমনই হতে চাইছিলাম। তো ওই স্বপ্নটা হয়তো বা তখন আমার পূরণ হয়নি, হয়তো বা 5 বছর লেগে গিয়েছে। প্রথমের দিকে দেখবেন আমি এই ঠিক 6-7-এই নামতাম, কিন্তু কন্ট্রিবিউট করতে পারতাম না, হয়তো বা বুঝতাম না, হয়তো বা ইন্টারন্যাশনাল মোমেন্টামটা নিতে পারতাম না। তো হয়তো বা প্রথম সোহানা মোস্তারি যেমন হইতে চাইছিল, সেটা হয়তো বা এত বছর পর এসে আমি শো করতে পেরেছি। আমি বলবো না ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে আমি করতে পারছি, বাট যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথেই হবে, আমি ওখানেও এটা করার ট্রাই করবো। বাট যেটা আসলে শুরুটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা একটা আমার জন্য মেমোরাইজ, বা আমি আমার নিজের কাছে প্র্যাকটিস, যেটা আমি আজকে ধরে ওয়ার্ল্ড কাপ কনফিডেন্সটা দিতে পারে যে আপনি বিশ্বকাপে গিয়ে একটা হয়তো ভালো করবেন। যে জিনিসটা হচ্ছে যে এই যে আপনি কি ব্যাটিং নিয়ে, কারণ আপনি একটু আগে বলছিলেন যে ফিটনেস নিয়ে কাজ করার কারণে যেটা 60 গজে যেত বা 50 গজে যেত, সেটা এখন 70-80 গজে যাচ্ছে। ব্যাটিং এর চেঞ্জ আছে কিনা? কারণ আমি যদি দেখছিলাম যে আপনার সুইপগুলো যেগুলো মারছিলেন, সুইপগুলো অনেক সময় ছক্কা বা বেশ দূরে যাচ্ছিল, এইটা নিয়ে আসলে কারোর সঙ্গে স্পেশালি নর্মালি আপনার ব্যাটিং এ 4-5 বছর ধরে নাসিরউদ্দিন ফারুক ভাইয়ের সাথেই কাজ করছি। উনি আসলে আমাকে অ্যাজ এ আমি ব্যাটিং ইউনিটে, আমি তো বললামই আমি সাকসেসফুল ক্রিকেটার ছিলাম না, মানে এখনো না আমার কাছে মনে হয়, বাট উনি আমাকে শুরু থেকেই অনেক সাপোর্ট দিয়েছে। নর্মালি টিমের বাইরে থাকতাম, মানে 11-এর বাইরে থাকতাম, তখন হয়তো বা উনি পার্সোনাল নিয়ে যায় আমাকে কাজ করাচ্ছে, সেটা স্ল্যাবের উপর আপনার হচ্ছে প্লাস্টিক বলে হোক, উনি হয়তো পার্সোনাল প্লাস্টিক বল নিয়ে আসছে, যেটা আমাদের জন্য আসলে দরকার, সেটার জন্য স্ল্যাব অ্যারেঞ্জ করছে, স্ল্যাবে উনি নিজে থ্রো করছে, উনি সারাদিন আমাকে থ্রো করছে। তো আর সব থেকে বড় কথা, আমি ওনার সাথে অনেক ফ্রি, যেটা আমার খারাপ লাগতো বা আমি খেলতে পারছি না, সেটাও তার সাথে শেয়ার করেছি। তো অ্যাজ এ বড় ভাই হিসেবে, আমার ব্যাটিং কোচ হিসেবে উনি আমাকে অনেক হেল্প করেছে এই পর্যন্ত। তো নর্মালি ওয়ার্ল্ড কাপে উনি ছিল, ওয়ার্ল্ড কাপের পর উনি আরও এখানে যে প্র্যাকটিসগুলো করেছি আলাদা করে, যে ব্যাটিং উইকেটে আমরা যেহেতু ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপটা, তো আমরা ইনডোরে ফার্স্টে বললাম স্পেসিফিক কাজ করেছি।
এছাড়াও ব্যাটিং যেগুলো উইকেট ছিল, ব্যাটিং উইকেটে উনি আলাদাভাবে কাজ করাইছে, সেটা বললাম প্লাস্টিক বলে, ক্রিকেট বলে, মেশিনে। এছাড়াও এই টুর্নামেন্টে আমাদের সাথে ডেভিড হ্যাম ছিল, তো লাস্ট কোয়ালিফাইও ছিল ওডিআই, তো ও অনেক হেল্প কিছু কিছু মানে স্পেসিফিক বিষয় নিয়ে ও কাজ করতো, যেহেতু অনেকদিন যাবত না একটা সিরিজ বেস করে আসছে, তো ওইও অনেক আমাদেরকে হেল্প করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এখান থেকে আপনারা সামনে বিশ্বকাপটা যাবেন, হাতে হয়তো সামনে 4-5 মাস সময় বাকি আছে, এখন থেকে আসলে কিভাবে ওই প্রিপারেশনটা নিচ্ছেন? নরমালি এখন মানে এখনো তো আসলে প্রিপারেশনটা শুরু হয়নি, মানে কিভাবে প্ল্যান করছেন আসলে? আসলে ইংল্যান্ড কন্ডিশনে আমরা এই প্রথম যে ইংল্যান্ড কন্ডিশনে আমরা যাব খেলতে, তো নরমালি যতটুকু আমাদের ধারণা করা যায় ওখানে বাউন্সি উইকেট বা ব্যাটিং ট্র্যাকই থাকবে, তো নরমালি ওই হিসেবে আমরা প্র্যাকটিস করব ফার্স্ট থেকে। এখন আমরা আবার শুরু থেকে আসলে যাব যে কিভাবে শুরুটা করা যায়। নর্মালি কংক্রিটও আমরা করতে পারি ওইখানের আসলে অনুযায়ী, ওয়েদার অনুযায়ী। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে ল্যাকিংসগুলো আছে এত ভালো করার পরেও আমাদের টিমে হয়তো বা ল্যাকিংস আছে, হয়তো বা আমরা পাওয়ার প্লে মাঝে মধ্যে কলাপস করছি, হয়তো বা 7 থেকে 13 এই জায়গায় হচ্ছে। আপনি দেখবেন যে প্রতিটা ম্যাচে আমরা 10 ওভারে 60 রান করছি, কিন্তু পরের 10 ওভারে গিয়ে আবার সেটা 90 রানে কন্ট্রিবিউট হয়েছে। এমন একটা ম্যাচ আমি সরি ইন্টারাপ্ট করলাম, যেটা হচ্ছে কোনো একটা ম্যাচে আপনারা শেষ 4 ওভারে আপনার 50-এর কাছাকাছি রান করেছিলেন। তো কোনো না কোনো জায়গায় আমরা কলাপস করছি, বিশেষ করে আমাদের মনে হয় যে আমরা 7 থেকে 13 ওভারটা আমরা অনেক বেশি কলাপস করেছি। তো ওখানে আসলে কি ধরনের ক্রিকেট খেলা উচিত, একটা পার্টনারশিপ বিল্ড করা উচিত বা সিঙ্গেলের উপর বেশি মনোযোগী দেওয়া উচিত, তো ওই জিনিসগুলোর উপর আমরা আসলে নেক্সট 4 মাস কাজ করতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে আপনি যে প্রথম 3-4 বছরের ক্রিকেট ক্যারিয়ার সেটা নিয়ে আপনি নিজেও স্যাটিসফাইড না। এই যে যখন নিজে স্যাটিসফাইড না, আপনি মাঝখানে দলে বাদ পড়েছেন এবং আপনাকে অনেক প্রশ্ন উঠেছে যে আপনার প্রতিভা নিয়ে কখনোই আসলে প্রশ্ন ছিল না, কিন্তু তারপরে পারফর্ম করতে যখন পারছিলেন না তখন বলা হচ্ছিল যে কেন সুবহানাকে দলে সুযোগ দেওয়া হচ্ছে, ক্যাপ্টেন কোচ সবসময় বলেছেন যে সে আমাদের ভবিষ্যৎ বা ফিউচার। ওই সময়টা আসলে কতটা টাফ ছিল, বা যখন বাদ পড়েছেন ফেরা ওই প্রসেসগুলো বা ওই ব্যাপারগুলো যদি একটু। ওই আসলে ওই টাইমে ওই এজে আমি বলবো না, ওই টাইমে ওই এজে আসলে ওইটা নেওয়ার মতো আমার ক্ষমতা ছিল। তো নর্মালি প্রতিটা মুহূর্তে আসলে একটা ট্রমাটাইজ ছিলাম, বিশেষ করে দুবাই ওয়ার্ল্ড কাপের আগে অনেক বেশি যখন ক্রিটিসিজম হচ্ছিল যে কেন, আমি নিজেও আসলে আমার মানে যে প্রেসগুলো হয়েছে সেগুলো দেখেছি, আমার ফ্যামিলিও দেখেছে। তো ফ্যামিলির জন্য একটা বড় আসলে বলবো যে চিন্তার বিষয় যে আমি কি ফিল করছি আসলে এই জায়গায়। তো আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাটসম্যানের সাকসেসফুলটা খুব কম মানুষই আসলে এই জিনিসটা অ্যাচিভ করতে পারে, যে রেগুলার কনসিস্টেন্সি। তো আমার কাছে দুবাই ওয়ার্ল্ড কাপের আগে একটা মানে আমি ওই টাইমে এত বেশি ক্রিটিসিজম মানে আমাকে নিয়ে কথা হচ্ছিল যে আমি যখন গেছি দুবাই ওয়ার্ল্ড কাপে, আমার ফ্রেন্ডরা বা আমার টিমমেটসরা যখন ব্যাটিং করছে নেটে, আমি যখন নন স্ট্রাইকে দাঁড়ায় দেখতেছি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ব্যাটিং করতেই পারি না, ওরা এত সুন্দর শটস খেলছে আর আমি পারতেছি না, মানে আমার কাছে এটা ফিল হচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার কাছে হয়তো বা লাস্ট সুযোগ, হয়তো বা এরপর আমাকে কেউ ব্যাক করবে না বা করার মতো আসলে এখানে কোনো নাই, অন্য কাউকে হয়তো বা চুজ করবে আমার এই জায়গায়। বাট আমি আসলে ওটা আমার জীবনের লাস্ট সুযোগ হিসেবে ধরছিলাম আসলে, যেটাতে আমি কন্ট্রিবিউট করতে পেরেছি, হয়তো বা তাদের আশা অনুযায়ী করতে পারিনি, বাট আমি যে ভবিষ্যতেও কিছু দিতে পারবো টিমকে সেটা হয়তো বা দেখাইতে পারছি। তো তারপরে আসলে গল্পটা অন্য হয়ে যায়, আমি ওয়েস্ট ইন্ডিজ যাই, ওখানেও ভালো করি, আয়ারল্যান্ডের সিরিজ ছিল সেখানেও ভালো করি, হয়তো বা 50 করতে পারছিলাম না টি-20-তে, তো সেটা হয়তো বা এবার কোয়ালিফাই গিয়ে হয়েছে। তো আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে আমার মানে যে খেলার ধরন সেটা ফিরে আসছে। আপনারা তো প্র্যাকটিস করেন, সবসময় করেন, মানে 2 ঘন্টা 3 ঘন্টা সবসময় প্র্যাকটিস, কিন্তু এটার সাথে একটা মেন্টাল ব্যাপার তো ছিল যে আপনি এই যে 50, যেমন এবার আপনি প্রথম 50 করলেন থাইল্যান্ডের বিপক্ষে, যে মেবি 50টা, এটা একটা মেন্টাল ব্যারিয়ার কিনা যে আপনি ভালো করছেন, 20 করছেন, 30 করছেন, কিন্তু আপনি 50-তে যেতে পারছেন না, বা আপনি যেভাবে চাচ্ছেন সেটা হচ্ছে না, মেন্টাল একটা ব্যাপার কাজ করে কিনা? এখন আপনি মেন্টালি খুবই ক্লিয়ার কিনা যে লাস্ট 1-1.5 বছরে যদি আপনি চিন্তা করেন? নর্মালি ভাইয়া আমি বলবো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল পুরো অন্যরকম, একটা হচ্ছে মুদ্রার এপিট ওপিট। যখন আমি আসলে লাস্ট
অনেক বছর ধরে ডোমেস্টিকে পারফর্ম করছি, তো আমি ওটার ম্যারিট জানি যে আসলে 50-এর পর কতটুকু খেলতে হবে, 30-এর পর কতটুকু খেলতে হবে। তো লাস্ট 4-5 বছরে আমার তো আসলে ইন্টারন্যাশনাল ওই এক্সপিরিয়েন্সই নাই যে আমি 30-এর পর আসলে কিভাবে খেলবো। তো ওই জিনিসটা আনতে আমার আসলে অনেক টাইম লেগেছে। তো এখন আমি ক্লিয়ার যে আসলে 30-এর পর মোমেন্টামটা আমি কিভাবে ধরবো, 40-এর পর কিভাবে ধরবো, বা 50 হয়ে গেলে আসলে কিভাবে খেলবো। তো আমার কাছে মনে হয় এটা একটা প্র্যাকটিস ইন্টারন্যাশনালে যেমন ডোমেস্টিকে হয়েছে। তো এই প্র্যাকটিসটা লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে হয়েছে, যেটা আমি আসলে এখানে এসে মোমেন্টামটা ধরতে পারি। একটা ব্যাপার হচ্ছে আপনি ওয়ানডে বিশ্বকাপে আপনি 4-5-এ ব্যাটিং করছিলেন, এখানেও আপনি 5, কখনো অথবা ব্যাটিংটা করতে হচ্ছে আপনাকে 15 থেকে 20 ওভার পর্যন্ত, কিন্তু আপনি 5-এ ব্যাটিং করছিলেন। পার্থক্যটা কি টি-20-র ক্ষেত্রে বা ওয়ানডের ক্ষেত্রে 4-এ ব্যাটিং করা, এখানে 4-5-এ ব্যাটিং করার ক্ষেত্রে? নর্মালি আমি ওডিআইতে নিজে থেকেই চেয়েছি যে আমি 5-এ ব্যাটিং করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে উপরে খেলার জন্য একটা আসলে অভ্যস্ত হওয়া উচিত। তো নতুন বলে খেলার ওডিআইতে ওই ধরনের ধৈর্য বা ওই ধরনের বল ফেস করা ওটা আমার মধ্যে ছিল না অতদিনেও, তারপরেও ট্রাই করেছি। বাট আমার কাছে মনে হয় যেহেতু গুড ইনাফ ব্যাটসম্যান আমাদের ওপেনিংয়ে ছিল, পিঙ্কি আপু ওডিআই ব্যাটসম্যান হিসেবে খুবই ভালো, সুপ্তা আপু ইনক্লুড হয়েছে, এছাড়াও আপনার যদি ধরেন জ্যোতি আপু 4-এ খেলে, তো নর্মালি তারপরে আমি 5-5-এই আসলে যাতে আমার পার্টনারশিপটা বিল্ড আপ করতে পারি, টিমের জন্য হেল্প হয়। তো 5-এই খেলতে চেয়েছি, যেখানে আসলে আমি সাকসেসফুল হয়েওছি ওডিআইতে। আর নর্মালি টি-20-তে আমি 3-এ ব্যাটিং করতাম লাস্ট 2 বছর ধরে। তো ওখানে ব্যাটিং করার প্ল্যানিং ছিল হয়তো বা পাওয়ার প্লে ইউজ করার জন্য। তো যেহেতু মিডল অর্ডারটাও আমাদেরকে দেখতে হয়, ওখানেও আমরা অনেক কলাপস করেছি টি-20-তে। তো টিম অনুযায়ী সুপ্তা আপু, জ্যোতি আপু, আমি আসলে এই জায়গাটা ম্যানেজ করে খেলেছি এইবার। আমি জানি না আসলে আমি টি-20 দেখেছি, ওয়ার্ল্ড কাপে কি হবে। আপনি এমন একদিন গেছে যে যদি আপনি একটু আগে আসতে, আপনি পরে আসতেন, আবার আপনি আগে আসতেন, ডিপেন্ডস অন সিচুয়েশন। আবার সুপ্তাপু পরে গেছে। তো ওই জায়গাটা আসলে আমরা তিনজনই প্ল্যানিং করে খেলেছি, কখন লাগবে, কখন আমাকে টিমের জন্য প্রয়োজন, কখন সুপ্তাপুকে টিমের জন্য প্রয়োজন, কখন বা জ্যোতি আপুকে। তো যেহেতু আমাদের মিডল অর্ডারটাও বড় একটা হতাশার কারণ ছিল, তো আমার কাছে মনে হয় সেই প্ল্যানিংটার কারণে আসলে মিডল অর্ডারটা আমরা খুব ভালো মতো ক্লিক করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে বিষয় না, টি-20-তে আসলে ওপেনিং হোক, টি-20 হোক, মিডল অর্ডার হোক, 3 জায়গায় আমি খেলেছি। তো টি-20-তে আমার কাছে আসলে এখন ম্যাটার করছে না। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, এটা আপনি আপনার একটু সমালোচনা করবো বা প্রশংসা করবো, সেটা হচ্ছে যে আপনার আগের যদি ব্যাটিংটা দেখি, সেখানে আপনি প্রচুর ডট বল খেলতেন, এটা হয়তো আপনার উপর একটা প্রেশার ক্রিয়েট করতো। এই টুর্নামেন্টে কিন্তু আপনার ওই জিনিসটা আমরা একটা পরিবর্তন দেখেছি লাস্ট কয়েক মাস ধরে, যেটা যে আপনি প্রচুর ডট বল খেলছেন না খুব একটা। এইটা কি আপনাকে যখন আপনি ডট বল খেলেন না প্রেশার লেস রাখে ভালো খেলার ক্ষেত্রে? জি, নর্মালি যদি আপনি আমি জানি না, প্র্যাকটিস ম্যাচ যেটা আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে ছিল, তো তখন আমি প্রায় 10 বলে 2 রান করেছি ফার্স্টে গিয়ে। তখন 10 বার খেলে আসলে 2 রান করেছি 3 নম্বরে নেমে। তো এটা আমার জন্য অনেক প্রেশার ছিল যে পাওয়ার প্লেটা আমি ইউজ করতে পারছি না। তো তখনই আসলে ভুল শট খেলাটা শুরু হয়। তো কোনো না কোনোভাবে আমি ওটা কাভার করে ফেলছি। তখন আবার আমি যে ভুল শট খেলবো না, নর্মালি ডট বল খেললে কি হয়, ভুল শটের মাত্রাটা বেড়ে যায়, তো আউটের চান্স থাকে। জি, তো আমি চেয়েছি যে আসলে ওখানে যদি আমি 4 বা 6-এ কন্ট্রিবিউট নাও করতে পারি, সেটা সিঙ্গেল নিয়ে কিভাবে আমি আমার ডট বলটা আসলে লেস করব, তো ওইটার উপর অনেক কাজ করা হয়েছে। আমরা ওই বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে আপনার শ্রীলঙ্কা সিরিজ খুব সম্ভবত প্রিমিয়ার লিগ আপনাদের থাকার কথা, বা অন্যান্য হয় সিরিজগুলো হবে। এই যে ওই বিশ্বকাপে আপনাদের লক্ষ্যটাকে, আমি জ্যোতিপুর একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছিলেন যে আমরা বিশ্বকাপে শুধুমাত্র প্রতিযোগিতা করার জন্য যাব না, আমরা কিছু একটা করতে চাই। কিছু একটা আসলে কি? আপনারা তো টিম মিটিং এ কিছু একটা, ভাই আমরা কখনোই কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো টুর্নামেন্টে আসলে আমরা যে এই অস্ট্রেলিয়ার সাথে হারতে পারি, যদি আপনি ক্যাটাগরি অনুযায়ী দেখেন, আমরা কিন্তু হারবো। আপনি যদি ধারণা করে রাখেন, আমরা নিজেরাও যদি খাতা কলমে সবকিছু দেখেন, ওরা ওয়ার্ল্ড ক্লাস টিম, কিন্তু আমরা কখনোই যে হারবো এটা নিয়ে কখনোই মাঠে নামি না। আমরা যে জিতবো এই চিন্তা করেই নামি। এখন পরবর্তীতে হয়তো বা আমাদের স্কিল বা তাদের স্কিলের সাথে আমাদের হয়তো বা ম্যাচ হচ্ছে না, আমরা আমাদের 100% দিতে পারছি না, হয়তো বা হেরে যাচ্ছি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে, বাট আমরা যে হারবো এই চিন্তা করে কখনোই নামি না। যদি খাতা কলমে আপনি দেখেন যে না আমরা হারতে পারি বা হারছি,
এটা চিন্তা করে কখনোই আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে নামি না, কারণ আমরা এটা বিশ্বাস করি আমাদের যে বোলিং আর ফিল্ডিং এর যে অ্যাটাক আছে, আমি যদি ব্যাটিং একটু কন্ট্রিবিউট করতে পারি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে, হয়তো বা বলাররা সেটা ফিল আপ করে দিতে পারবে। আপনি ইংল্যান্ডের সাথে ম্যাচে সেটা দেখছেন, হ্যাঁ, তো ডিফেন্ড করে ফেলেছি। হয়তো বা আম্পায়ারের সিদ্ধান্তে যদি আমাদের ফেভারে আসতো, হয়তো বা ওখানে আমরা কোনো হিস্ট্রি ক্রিয়েট করতে পারতাম। তো এটাই আসলে আমরা ব্যাটারদের উপরে বেশি চিন্তা করছি।